1400 আর 2000 যেটা বলছে এটা তারা ভুল বলছে না। কেননা আমরা কিন্তু অনেক আছে, মানে মৃত আছে যাদেরকে আমরা শনাক্ত করতে পারিনি, আইডেন্টিফাই করতে পারিনি। তার পিছনে কয়েকটা বিশেষ কারণ। প্রথম কারণ হচ্ছে আমরা যখন সেপ্টেম্বর মাসের দিকে এই যে বললাম 36টা হাসপাতাল ঘুরে তথ্য নিচ্ছিলাম, তখন কিন্তু অনেক হাসপাতালের লোক আমাদেরকে ক্লেইম করছে যে আমাদের ওই সেই সময়কার তালিকাটা নষ্ট করে দেওয়া হয়েছে, ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, যে কারণে আমরা কিন্তু তাদেরকে রিচ করতে পারিনি। এবং অনেক আহত আবার স্টেটমেন্ট দিয়েছে যে মিটফোর্ড হাসপাতালে আমরা অনেক লাশের স্তূপ দেখেছি, কিন্তু মিটফোর্ড হাসপাতাল থেকে আমাকে তালিকা দিয়েছে মাত্র 19 জনের। তো এই যে একটা গ্যাপ, এই গ্যাপের কারণে হয়তো অনেক মৃত শহীদদেরকে আমরা হারিয়ে ফেলেছি হয়তো, বাট এখনো পর্যন্ত আমরা সরকারিভাবে 852 জনকে গ্যাজেট করতে পেরেছি। আর এই সংখ্যাটা বেড়ে হয়তো 880-তে গিয়ে পৌঁছাবে, কারণ এখনো অনেক শহীদের তালিকা অসম্পূর্ণ রয়েছে। আমরা অনেক অভিভাবক পেয়েছি যে তাদের সন্তান হারিয়ে গিয়েছে, খুঁজে পাইনি, আমাদের কাছে এসে বলে যে আমার সন্তানটা এরকম জুলাই আন্দোলনে বা এই সময়টাতে, হয়তো অনেকে বলেন না যে আন্দোলনে আসছে, কেননা আপনারা জানেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে মানুষগুলো আপনার এই আন্দোলনে এসেছিল, অনেক পরিবার কিন্তু জানতো না। ইনফ্যাক্ট আমার মাই জানতো না যে আমি আন্দোলনে গিয়েছি, কারণ আমি জানাই নাই, কারণ আমার প্রতিবন্ধকতা হতো। সো এটা আমি জানাতে চাইনি। এরকম অনেকেই আছে যে আসছে কিন্তু আপনার জানে না, তো হয়তো কোনো কারণে তাকে আর খুঁজে পাচ্ছে না। তো ওই সময়টা আমাদেরকে বলে যে জুলাই মাসে গিয়েছিল আমার ছেলেটা, আমরা অগস্ট মাস থেকে আর তার খোঁজ পাচ্ছি না। তো আমরাও কিন্তু তাকে আর ট্রেস করতে পারি নাই। শহীদদের নাম আসে নাই 14 জন শহীদের নাম আসে নাই, যারা গত 6 মাস থেকে 1 বছর ধরে চেষ্টা করছে। আর আহত 2,500 মতন আহত, যারা এখনো পর্যন্ত তালিকাভুক্ত হতে পারেনি। আর আমরা ঢাকায় 1200 আহতদের তালিকা যাচাই বাছাই করে মিনস্ট্রিতে পাঠিয়েছি 992 জন। ঢাকার স্থায়ী ঠিকানা হচ্ছে 392, অনেক বড় সংখ্যা। জুলাই বিপ্লবের যে শহীদ ও আহতদের তালিকাটা হলো, এটা হলো কিভাবে এবং এই তালিকাটার পিছনে কিভাবে আমরা কাজ করেছি, এটা কিন্তু আমরা কখনো কোনো প্রেস ব্রিফিং করে কাউকে জানাইনি, কারণ আমরা জানতাম যে এই তালিকাকরণের সময় যদি আমরা কোনো ধরনের প্রেস ব্রিফিং করি তাহলে নানাবিধি চাপ আসবে এবং বিভিন্ন মানুষের প্রেসারে এই তালিকা করতে হবে। সো আমরা কিন্তু খুব নীরবে এই কাজটা করে গিয়েছি, কাউকে বুঝতে দেইনি এবং তালিকা হয়ে গিয়েছে। কিন্তু আমাদের কিছু স্ট্রাগল ছিল যেগুলো আপনারা জানেন না, সেগুলো আজকে আপনাদেরকে জানাবো। তো মূলত জুলাই বিপ্লবের পরে অগস্ট মাসেই কিন্তু আমাদের একটা স্বাস্থ্য বিষয়ক উপকমিটি হয়েছিল। সেই উপকমিটির দায়িত্ব ছিল যে শহীদ ও আহত তালিকা যাচাই বাছাই করা এবং তাদের তালিকাকরণ করা। এই পদক্ষেপ নেওয়ার পরে আমরা 15ই সেপ্টেম্বর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে একটা মিটিং করি। সেই মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা শহীদ ও আহতদের তালিকাটা আগে শেষ করব এবং সেখানকে সভাপতি করেছিলেন আমাদের সাবেক জেলা প্রশাসক জনাব তানভীর আহমেদ স্যার। তো আমরা কাজ শুরু করি। আমরা প্রায় 36টা হাসপাতাল, ঢাকা শহরের 36টা হাসপাতাল ঘুরি এবং সেখানে যতগুলো আপনার জুলাই থেকে শুরু করে নিয়ে 5 আগস্ট পর্যন্ত, যে 15 জুলাই থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত যে মৃতের সংখ্যা ছিল, সেই সংখ্যাটা আমরা বের করি এবং সেই সংখ্যা থেকে আমরা ছাত্র আন্দোলনের পক্ষে যারা শহীদ হয়েছে তাদেরকে বের করি। এটা অনেক বড় স্ট্রাগল ছিল, কঠিন সহজ কাজ ছিল না। এটা শেষ করার পরে আমাদের আহতদের তালিকাকরণের কর্মসূচি আসে। তো আমরা তখন ঢাকা জেলার মধ্যে শহীদ হয়েছে এরকম 329 জনের তালিকা পেয়েছিলাম, যারা ছাত্র আন্দোলনের পক্ষে শহীদ হয়েছিলেন। এছাড়াও আমরা অন্যান্য লিস্ট পেয়েছিলাম, যেগুলো আমাদের যাচাই বাছাই করতে অনেক কষ্ট করতে হয়েছে। আমাদের সাথে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিল, একজন পুলিশ সুপার ছিল, ঢাকা জেলা প্রশাসক ছিল, আমরা ছাত্র প্রতিনিধি ছিলাম। আমরা এভাবে কাজটা করেছি। এরপর আমরা আহতদের তালিকাকরণ শুরু করি। এরপরে আমরা প্রায় 5,500 আহতকে যাচাই বাছাই করি এবং শুধুমাত্র ছাত্র প্রতিনিধি, একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারের সহায়তায়। তখন কিন্তু কোনো ধরনের ভোগান্তি, কোনো ধরনের হয়রানি হয় নাই। আমাদের এভাবে কার্যক্রম কিন্তু চলতেই ছিল। এভাবে আমরা প্রায় 14,085 জনের আহতদের তালিকা কিন্তু নিশ্চিত করে ফেলেছিলাম, কোনো ঝামেলা ছাড়া। পরবর্তীতে 2 ফেব্রুয়ারি তালিকাকরণ এবং এমআইএস করণটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পিছনের কী কারণ? বন্ধ হওয়ার পিছনে কারণ দেখানো হয় যে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন প্রেশার দিয়ে ডক্টরদেরকে দিয়ে এই তালিকা প্রসেসটা করতে চাচ্ছে। তারা চাপ দিয়ে আহত না, কিন্তু তাকেও আহত বানিয়ে তালিকা করার চেষ্টা করছে, যে কারণে সিদ্ধান্ত হয় যে আমরা আপাতত এমআইএসটা বন্ধ রাখবো। এই সিদ্ধান্ত নিতে নিতে 12 ফেব্রুয়ারি একেবারে কমপ্লিটলি এমআইএস এবং তালিকাকরণ বন্ধ হয়ে যায়। কিন্তু সমস্যা তখনও গিয়ে দাঁড়ায়, কেননা অনেক আহত জুলাই যোদ্ধা ছিল যারা 6 মাস ধরে ট্রিটমেন্টেই ছিল। তাহলে তারা কি আহতের তালিকা আসবে না? এবং যারা অনেকে আছে খোঁজ খবর নেওয়া হয় না, আমাদের তো ঠিকভাবে আপনার মিডিয়া কভারেজ করা হয় না যে আহত তালিকা করা হচ্ছে, তালিকা করার এই ফর্মালিটিস দেওয়া হয়েছে, তালিকা করার জন্য এরকম একটা ফর্ম দেওয়া হয়েছে, এই তথ্য নিতে হবে, এগুলো কিন্তু কোনোভাবেই আপনারা আজকেই জানতেছেন।
কোনোভাবেই কিন্তু জানানো হয় নাই যে আপনারা এই জায়গাটাতে আসেন, এখানে আসলে আপনারা তালিকা করতে পারবেন, আপনাদের এরকম একটা ফর্ম পূরণ করতে হবে, আপনাদের এভাবে তথ্য দিতে হবে, এরা দায়িত্বে আছে, এরা কাজ করতেছে, এরকম কোনো কিছুই কিন্তু জানানো হয় নাই। যে কারণে কিন্তু আহতরা একটা বড় সংখ্যা তালিকা থেকে বাদ পড়ে যায়। পরবর্তীতে যখন প্রেশার শুরু হয় 12 ফেব্রুয়ারি থেকে, তখন আমরা আবার জেলা প্রশাসকের কার্যালয়ে জনাব তানভীর আহমেদ স্যারকে সভাপতি রেখে আমরা কিন্তু আবার একটা মিটিং করি। সেখানে সিদ্ধান্ত হয় এটাই যে কোনো আহত জুলাই যোদ্ধা তালিকার বাইরে থাকবে না। প্রত্যেকটা আহত জুলাই যোদ্ধা 100 জনের মধ্যে যদি একজন ভ্যালিড থাকে তাকে আমরা তালিকায় আনব। পরবর্তীতে আমরা দরখাস্তগুলো নেওয়া শুরু করি। আমাদের জেলা প্রশাসক স্যার বলেন যে দরখাস্ত জমা হবে, এবং ঢাকার সিভিল সার্জন যিনি আছে ডক্টর জিল্লুর রহমান স্যার, তিনিও বলেন যে হ্যাঁ আমরা দরখাস্ত নিব। দরখাস্ত নেওয়ার পরে আমরা পরবর্তীতে আবার কমিটি করে এটা যাচাই বাছাই করবো এবং এমআইএস খুলে এগুলো আমরা তালিকাকরণ করব। এভাবে আপনার দরখাস্ত জমা হতে হতে মে মাস চলে আসে, জুন মাস চলে আসে, তালিকার সংখ্যা হয়ে যায় 2 থেকে 2,500। এই সবাই কিন্তু আহত জুলাই যোদ্ধারা তালিকা থেকে বাদ গিয়েছে। পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা আবার একটা জেলা কমিটি গঠন করে আমরা এই তালিকাগুলো যাচাই বাছাই করে আমরা এদেরকে তালিকার মধ্যে নিয়ে আসব। আমরা 2 জুন থেকে 29 জুলাই পর্যন্ত এই তালিকা ভেরিফিকেশনের কাজ শুরু করে দিই, এবং এখানে প্রায় 2,500-এর মতন আহতদের তালিকা ছিল। আমরা সেই তালিকা ভেরিফিকেশন করতে গিয়ে আমাদের এমনও হয়েছে, এখানে আমাদেরকে হেল্প করেছে অনেকে, এই পিছনে যাদেরকে দাঁড়িয়ে দেখতেছেন এরাও কিন্তু আমাদেরকে এই তালিকা যাচাই বাছাইয়ের কাজে সাহায্য করেছে। তো আমরা সেই কমিটির মাধ্যমে কিন্তু অনেক সময় দেখা গেছে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা রাত 2টা-3টা পর্যন্ত এই তালিকা যাচাই বাছাইয়ের কাজ করেছি। এমনও হয়েছে সারাদিন না খেয়ে এই কাজ করতেছি। আমরা 20 জনের একটা প্রতিনিধি দল, আমাদের সাথে কয়েকজন পুলিশ সদস্য ছিল, কয়েকজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিল, আর জেলা প্রশাসক ছিল। আমরা এভাবে কিন্তু তালিকা যাচাই বাছাই করেছি। এবং আপনারা জানেন না, 2 জুন থেকে নিয়ে 29 জুলাই পর্যন্ত আমাদেরকে মিনিমাম 8 থেকে 10 বার এই লং মার্চ কর্মসূচি দিতে হয়েছে শুধুমাত্র তালিকার জন্য। কেন এটা করতে হবে? আহত জুলাই যোদ্ধা যারা আছেন তাদের সম্মান কি এখন ওই অবস্থানে চলে গিয়েছে যে তাদেরকে আন্দোলন করে তাদেরকে তালিকাকরণ করতে হবে? এরকম তো কোনো কথাই ছিল না। এই সরকারের কি এরকম দায়িত্ব ছিল? কোনোই কথা ছিল না। পরবর্তীতে দেখেন আমরা কিন্তু অনেক স্ট্রাগল করে সেই 2,500-এর মধ্য থেকে আমরা যাচাই বাছাই করলাম, এবং প্রত্যেকটি জেলায় কিন্তু আমরা সেই তালিকাগুলো পাঠিয়ে দিলাম যে ঢাকার মধ্যে যারা আহত হয়েছে তাদের তথ্য পাওয়া গিয়েছে, আপনারা জেলা প্রশাসকের দায়িত্ব এটাকে পূর্ণ যাচাই বাছাই করে মন্ত্রণালয়ে পাঠাবেন, এটা এমআইএস গ্যাজেট হবে। এভাবে আমরা ঢাকার মধ্যে আহত হয়েছে এরকম পেয়েছি প্রায় 1200 দরখাস্ত। তার মধ্যে যাচাই বাছাই করে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি 942 জনের তালিকা। এই 942 জনের মধ্যে ঢাকার স্থায়ী বাসিন্দা আছে 392 জন। হ্যাঁ, এই 392 জনের তালিকা পাঠিয়েছে আজ থেকে 3 মাস আগে। আমরা জেলা প্রশাসক থেকে চিঠি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই 3 মাস পরে, এই 3 মাস ধরে তারা শুধু বলতেছে আজকে হবে, কালকে হবে, পরশু হবে, এরকম করে তারা হয়রানি করতেছে। হয়রানি করতে করতে একটা পর্যায়ে যখন আহতরা একেবারেই আর দেয়ালে পিঠ থেকে গেছে, আর পারে না, তখন তারা কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে গিয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি নিয়েছে। তখনও তাদেরকে দেখানো হয়েছে যে আমরা আজকে করতেছি, কালকে করতেছি, এটা বলে হঠাৎ করে সেই তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আপনি বলেন, আপনাদের মধ্যে সাংবাদিক অনেক ভাইয়েরা আছে যারা আহত জুলাই যোদ্ধা হয়েছে। আমি টোটাল 32 জনের দরখাস্ত পেয়েছি, তার মধ্যে 24 জন আহত জুলাই যোদ্ধা আছে সাংবাদিক যারা প্রকৃতপক্ষে ছাত্র আন্দোলনের পক্ষে আহত হয়েছে। এই সাংবাদিক পর্যন্ত এখনো তালিকাভুক্ত হতে পারেনি। এদের তালিকাও কি করেছে, পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে পুলিশের কি দায়িত্ব এখন এটা ভেরিফিকেশন করার? আপনারা জানেন এমন একটা ঘটনা ঘটেছে যে পুলিশটা একটা আহত জুলাই যোদ্ধাকে গুলি করেছে, সেই পুলিশটাই দায়িত্ব পেয়েছে তার ভেরিফিকেশন করার জন্য। সেই আহত জুলাই যোদ্ধা আমার কাছে এসে কান্না করে বলতেছে, ভাইয়া এই আমাকে গুলি করেছে, এই আবার আমাকে ভেরিফাই করার জন্য পিবিআইতে ডেকেছে। এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? এখন সেই পুলিশ নিজেও তো লজ্জা পেয়ে গেছে। পুলিশ বা কি করবে? পুলিশদেরকে তো আমরা সবসময় সরকার প্রধানটা ব্যবহার করে থাকি, তাদেরও তো কোনো দোষ নেই, তাদের তো কমন ফলো করতে হয়, কিন্তু তারাও তো লজ্জিত এই বিষয়গুলো নিয়ে। এখন পুলিশের তো তার দোষ দেওয়া যাবে না, কিন্তু এই কাজটা তো করা ঠিক হয় না। আহত তালিকা যাচাই বাছাই কমিটির মাধ্যমে যেভাবে তালিকাকরণ হচ্ছিল সেভাবে কি 14,000 হয় নাই? তাহলে এই 2,500-এর ক্ষেত্রেই কেন আপনারা এই ঝামেলা শুরু করলেন? এই 2,500-এর ক্ষেত্রেই কেন আপনার পিবিআই তথ্য দিতে হবে, 2 জন করে সমন্বয়কের দিতে হবে, সুপারিশ দিতে হবে, প্রত্যান দিতে হবে? কোন সমন্বয়? কখন অভ্যুত্থান কিভাবে হয়েছিল জানে উপদেষ্টারা, সচিবরা জানে কিভাবে অভ্যুত্থান হয়েছিল? এখন কি আপনার ওই সমন্বয়করা যে প্রত্যয়নপত্র লিখে দিয়ে আসবে যে হ্যাঁ ও আমার সাথে অমুক জায়গায় আন্দোলনে ছিল? এটা কোনো সেন্স? এটা মেক সেন্স? এটা ওখানে তারা শর্ত দিয়েছে, যে ভেরিফিকেশন করার জন্য আপনার প্রত্যয়ন দিতে হবে, সমন্বয়কের প্রত্যয়ন দিতে হবে। আরে ভাই, সমন্বয়করা কি প্রত্যয়ন দিবে যে কে কোথায় ছিল না ছিল? প্রত্যয়ন দিতে হবে। 2 জন করে সাক্ষী নিয়ে আসো, তুমি কোথায় ছিলে, তুমি কেন আন্দোলনে গিয়েছিলে, এই ধরনের নানাবিধ কোশ্চেন করে আহতদেরকে হয়রানি করতেছে এবং কোনো তালিকাকরণ হচ্ছে না।
আর আমাদেরকে দেখাচ্ছে যে আজকে হবে কালকে হবে। আর এই যে আপনারা এখন যদি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গিয়ে হানা দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আপনারা এগুলো করতেছেন কেন, ওনারা প্রথমেই বলবে যে আমরা তো চার জেলার তালিকা পাঠাইছি 200 জনের। আরে ভাই জেলা কি 4টা নাকি বাংলাদেশে? জেলা 64টা, কবে পাঠাবেন? আপনারা সবাই অবগত আছেন, জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্রদের সাথে তৎকালীন সরকার এবং পুলিশদের মধ্যে একটা বিশাল সমস্যা তৈরি হয় এবং কোটা আন্দোলন বিরোধী সমস্যাটা একসময় গিয়ে গণ অভ্যুত্থানে গিয়ে পৌঁছায়। তো সেই আন্দোলনে কিন্তু অনেক মানুষ শহীদ হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে দুটো চোখ হারিয়েছে, অনেকে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন। তো তাদের যে তালিকাকরণের একটা বিষয়, তাদের যে সেবা নিশ্চিতের একটা বিষয় সরকার দায়িত্ব নিয়েছিল, সেটি কিন্তু সঠিকভাবে পালন করতে পারেননি। যে কারণে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। শহীদ মেহেদী 20 জুলাই মহাখালীতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। ওনার মা আমার পাশে বসে আছেন, শহীদ মেহেদীর মা, এবং আরও একজন শহীদের বাবা আমাদের পাশে আছেন, শহীদ শাওন তালুকদারের বাবা। শহীদ শাওন তালুকদার 5 তারিখে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। তো ওনারা এখনো পর্যন্ত তালিকায় আসতে পারেননি। ওনাদের সাথে কি কি ধরনের ভোগান্তি হয়েছে সে বিষয়ে ওনারা একটু বলবেন। আমি শহীদ ইমাম মেহেদী হাসানের আম্মু। আমার ছেলে 19 জুলাই মহাখালী ফ্লাইওভারের নিচে গুলিবিদ্ধ হয়। 20 জুলাই লাইফ সাপোর্টে আমার ছেলে শহীদ হয়। তারপরে আমি বিভিন্ন জায়গায় আমার ছেলের নামের জন্য এই যে তালিকার জন্য আমি গেছি, এবং কি এই যে তামিমের কাছে আমি অনেক দিন ধরে, আজকে 4-5 মাস হয়ে গেছে আমি এই কাগজটা জমা দিছি, কিন্তু আমরা জায়গায় জায়গায় এগুলো নিয়ে খুব ইয়াতে আছি, আমাদের কোনো কাজই হচ্ছে না। এখন নাকি গ্যাজেট বন্ধ। তো আমরা চাইতেছি যে আমাদের এই গ্যাজেটগুলো সবারই যেন হয়। আর আমরা এখনো অনেক ভুক্তভোগী। আর আমার একটা মাত্র ছেলেই ছিল, আমার মেহেদী ছাড়া আমার আর কেউ ছিল না। তো এখনো পর্যন্ত ওনার ছেলের নাম তালিকা আমরা নিতে পারিনি, এটা আমাদের অনেক বড় ব্যর্থতা, ইন্টারিমের অনেক বড় ব্যর্থতা। আমি এখন অনুরোধ করব, শহীদ শাওন তালুকদারের বাবা, একই লাইনের মানুষ, তিনিও তার ছেলের নাম তালিকাভুক্ত করতে পারেননি, তো ওনার বক্তব্য শুনবো। আমি শহীদ ইউসুফের আম্মু। দীর্ঘ 2 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমরা এই দীর্ঘ 2 বছরের ভিতরে যারা হাতে না ধরার তার পায়ে ধরতেছি। এই দেশের জন্য আমাদের সন্তানেরা জীবন দিল, রক্ত দিল, এবং কি তার বিনিময়ে আমরা লাঞ্ছনা পাইতাছি। এই যে এত দৌড়াদৌড়ি এত কিছু করতেছি, তাতে আমরা আমাদের কোনো কিছু মিলতেছে না। বরং আমরা কোনো জায়গায় গেলে সেখানে আমরা আমাদের মানে সেই অফিসের গেটেই যাইতে পারি না। আমরা আমাদের দূর দূর করে তাড়ায় দেয়, অফিসের গেটে থেকে দূর দূর করে তাড়ায় দেয়। এখন আমার সন্তানের সবচেয়ে বড় কষ্ট হলে কি জানেন? আজিমপুর 14টা কবর, 14টা কবরের মধ্যে 13টা কবর পাকা হয়ে গেছে। এখন পর্যন্ত আমার ছেলের কবরটা পাকা হয় নাই। আমি তো মা, যখন থেকে 13টা কবর পাকা হয়েছে, আমি মা যখন প্রতি শুক্রবারে যা দেখি যে আমার ছেলের কবরটা ওইভাবেই পইরা রয়েছে, তখন আমার কতটা কষ্ট লাগে বলেন। আমাদের সন্তানেরা পরিবারের কথা চিন্তা করে নাই, মার কথা চিন্তা করে নাই, বোনের কথা চিন্তা করে নাই, দেশের কথা চিন্তা করছে, দেশের জনগণের কথা চিন্তা করছে, দেশের স্বৈরাচার মুক্ত করছে। এটার জন্য যে তার মা রাস্তাঘাটে যে মানুষের পায়ে ধরবো, এমপি মন্ত্রীদের ধারি খাইব। এখন দেখেন দীর্ঘ 2 বছরের মধ্যে এখন পর্যন্ত আমাদের শুধু মিথ্যা আশ্বাসই দিতেছে। না আমাদের ইমারত হইলো, না আমাদের গ্যাজেট হইলো, না কোনো কিছু হইলো। সরকারি বেসরকারি কোনোভাবে আমরা আজ পর্যন্ত কোনো সহযোগিতা পাই নাই। তো এখন আমরা একটা কথাই বলবো যে আমাদের পাশে এসে তারা যে কোনোভাবে আমাদের ইমারত গ্যাজেট যাতে কইরা দেয়, আমাদের সকল সুযোগ সুবিধা যেন তারা দেয়। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কথা। অনুরোধ করে বলতেছি যে তারা যেন আমাদের পাশে এসে দাঁড়ায়। দীর্ঘ 2 বছরের মধ্যে আমরা যে কষ্টটা পাইতেছে, আমাদের কলিজাতে এমনি রক্ত পড়তেছে, আমাদের কলিজা ফাইটা রক্ত পড়তেছে। বাসা ভাড়ার জন্য কথা শুনি এলাকা ছাড়তে হয়েছে। শহীদ ইউসুফের ছোট বোন গত বছর আমি ভর্তি করতে পারি নাই, এলাকা ছাড়তে হয়েছে মামলা মোকদ্দমার কারণে। তাকে আমি ভর্তি করতে পারি নাই, এই বছরও এখন পর্যন্ত আমি তারে ভর্তি করতে পারি নাই, কারণ আমার নির্দিষ্ট কোনো ঠিকানাই নাই। আমার প্রতি মুহূর্তে হুমকি আসে, আমাকে মাইরা ফেলাইবা, আমাকে কাইটা ফেলাইবা, আমার এটা করবো এটা করবো। এর জন্য কি আমার সন্তানের জীবন দিছিল? আমার তো একটা মাত্র সন্তানই, আমার একটা মাত্র কলিজার টুকরা, সেটা আমার বুক থেকে আলাদা করে দিতে। তা আমার কি কোনো
কোনো কিছু তারা কইরা দিব না।